নমস্কার, জাহ্নবীর ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গত 2 মাস আমার শারীরিক অসুস্থতার জন্য আপনাদের কোনো মঠ মন্দির আশ্রম দর্শন করাতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। এখন অনেকটা সুস্থ বোধ করছি, তাই জন্য আজকে এই ঠান্ডার দিনে বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। আজকে একটা শুভ দিন, আজকে স্বামী বিবেকানন্দের 164তম আবির্ভাব তিথি উৎসব পালিত হচ্ছে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ যে বড়নগর মঠে। তাই আমি ভাবলাম আজকে আপনাদের এই বড়নগর মঠে নিয়ে গিয়ে এই তিথি উৎসবের কিছু দুর্লভ মুহূর্ত আমার ক্যামেরার মাধ্যমে তুলে আপনাদের দর্শন করাই। আমার এই জার্নিটা শুরু হচ্ছে শ্যামবাজার মোড় থেকে। শ্যামবাজার মোড়ের যে মেট্রো স্টেশন, এখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে। এখান থেকে আমি বিটি রোডগামী যে কোনো বাসে উঠে প্রথমে সিথির মোড় যাব, সিথির মোড় থেকে তারপর অটো করে কুটিঘাট যাব। কুটিঘাট থেকে 3 মিনিটের হাঁটা পথে এই বড়নগর মঠ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, যেহেতু রামকৃষ্ণ সংঘের যে প্রথম মঠ বড়নগর মঠ, সেইখানে আজকে আমি আপনাদের নিয়ে গিয়ে তার সংক্ষিপ্ত ইতিহাস শোনাবো। দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে। চলুন তাহলে আমাদের জার্নি শুরু করা যাক শ্যামবাজার মোড় থেকে। আজকে আমার সঙ্গে যাবে আমারই এক সঙ্গী মিস্টার জগন্নাথ রায়। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, এই দেখুন ইউটিউব চ্যানেলের লোক চলে এসেছে। এখন আমার সঙ্গে বড়নগর মঠে যাবে। উনিও বয়স্ক, আমিও বয়স্ক, দুজনে মিলে একসঙ্গে আজকে ভিডিও করব। তাহলে চলুন শ্যামবাজার মোড় থেকে রওনা হওয়া যাক। সামনে নেতাজির মূর্তির পাদদেশে 5টি রাস্তা মিলিত হয়েছে। এই রাস্তাটা দেখছেন, এটি চলে গেছে সোজা ডানলপের দিকে। এই রাস্তাটা চলে গেছে যশোর রোডে। এই রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে। এই রাস্তাটা চলে গেছে ভূপেন বোস এভিনিউর দিকে। আর 5 নম্বর রাস্তা চলে গেছে কলেজ স্ট্রিটের দিকে। আমরা ডানলপগামী যে কোনো বাস ধরে সিথির মোড় যাব। চলুন রাস্তা পার হয়ে ওই দিক দিয়ে বাস ধরব। ডানলপগামী বাস এসে গেছে। এই বাসে করে সিথির মোড়ে নামবো। ভাড়া নেবে 10 টাকা। সিথির মোড় চলে এসছে, এবার বাস থেকে নামবো। এই সিথির মোড়ে নামলাম। এই দেখুন এই সিথির মোড় থেকে এবার আমরা বড়নগরের দিকে যাব, কুঠিঘাটের দিকে অটো করে। কুঠিঘাটের অটোতে উঠে গেলাম, 10 টাকা নেবে এখান থেকে কুঠিঘাট সিথির মোড় থেকে। আবার আপনাদের সঙ্গে কথা বলবো কুঠিঘাটে নামার পর। আমাদের অটো কুঠিঘাটে এসে গেছে, মোটামুটি 8 মিনিট নিল। সিথির মোড় থেকে 8 মিনিট নিল। এবার কুঠিঘাট থেকে আপনাদের মা গঙ্গাকে দর্শন করে তারপর আমরা মঠে যাব। চলুন তাহলে কুঠিঘাটে মা গঙ্গাকে দর্শন করে নিই, আজকের দিনটা তাহলে ভালো যাবে। অটো থেকে নেবেই সামনে কুঠিঘাটের লঞ্চ ঘাট। কুঠিঘাট থেকে আপনারা বেলুড় মঠেও যেতে পারবেন, 6 টাকা নেবে। টাইম টেবিল দেওয়া রয়েছে। লঞ্চ ঘাটের পাশেই সানের ঘাট। মা গঙ্গার সামনে এলেই মনে এক প্রকার শান্তি অনুভব করি। মনে হয় অনেকক্ষণ বসে থাকি। ঘাটের ঠিক ওই পারে বেলুড় মঠ। আজ বেলুড় মঠে মহাসমারোহের সাথে স্বামীজির আবির্ভাব তিথি পালিত হচ্ছে। আপনাদের মা গঙ্গাকে দর্শন করানোর জন্য আমি অটো করে কুঠিঘাটে গেলাম, কিন্তু যদি আপনারা মা গঙ্গাকে দর্শন করতে না চান, ডাইরেক্টলি মঠে যেতে চান, তাহলে কিন্তু তার আগে নামবেন। অটোকে লোককে জিজ্ঞেস করে নেবেন, অটোওয়ালাকে, যে মঠে যাব কোন স্টপেজে নামবো। উনি বলে দেবেন কোন স্টপেজে নামতে হবে। কুঠিঘাট থেকে মঠে যাওয়ার পথে গঙ্গার পাড়ে চোখে পড়ল সতীদাহ ঘাট। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে
শিক্ষা যত প্রসার ঘটেছে, বিজ্ঞানের প্রবেশ ঘটেছে, সমাজে জীবন তত সংস্কারমুক্ত হয়েছে, আধুনিক হয়েছে। হিন্দু ধর্মের যে কুসংস্কার তথারীতি বিলুপ্ত হওয়ার পরেও হিন্দু ধর্মের কলঙ্ক বয়ে বেড়ায়, তার অন্যতম হল সতীদাহ প্রথা। এই নৃশংস প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তার চেষ্টায় 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে সতীদাহ রদ আইন হয় এবং সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায়। মা গঙ্গাকে দর্শন করে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি বড়নগর মঠের উদ্দেশ্যে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে মঠে যাওয়ার পর। রোদ্দুর উঠে গেছে তাই টুপিটা খুলে দিলাম। যাবার পথে প্রামাণিক কালীবাড়ি পড়ল। এইটারও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা যদি চান এই ভিডিও দেখতে পারেন। আমি একদম বড়নগর মঠের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। চারিধার সাজিয়েছে দেখুন ফুল দিয়ে। মঠের সামনে বেদির উপর সজ্জিত স্বামী বিবেকানন্দের মূর্তি, যা কাঁচ দিয়ে ঢাকা আছে। শ্রীরামকৃষ্ণের মুখেই নরেন্দ্রনাথ প্রথম শুনেছিলেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে অদ্ভুত আলো তিনি আজ শ্রীরামকৃষ্ণের কথায় খুঁজে পেয়েছিলেন, একদিন সারা জগতে তা প্রচার করবেন। বিশ্বের 24টি দেশে 256টি শাখা, যেসব শাখা শ্রীরামকৃষ্ণের ভাবধারা ছড়িয়ে দিতে সদা তৎপর। এর মধ্যে 119টি মঠকেন্দ্র এবং 137টি মিশন কেন্দ্র। শুধু দেশেরই 27টি রাজ্যে 191টি শাখা ক্রমাগত লোককল্যাণে কাজ করে চলেছে। শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা মনে পড়ল। গলায় ক্যান্সার নিয়ে শ্রীরামকৃষ্ণ 1885 সালের 11ই ডিসেম্বর শ্রীমা সারদা দেবী এবং কয়েকজন শিষ্যসহ কাশীপুর উদ্যানবাটিতে চলে আসেন। এই উদ্যানবাটিতে নরেন্দ্র ও অন্য কিছু শিষ্যরা ঠাকুরের সেবা ও নিজেদের আধ্যাত্মিক সাধনায় যেভাবে মগ্ন হয়েছিলেন, তা থেকেই রামকৃষ্ণ মঠের সূচনা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। কাশীপুর উদ্যানবাটিতেই শ্রীরামকৃষ্ণ নিজের হাতে তার 12 জন ত্যাগী শিষ্যকে গেরুয়া তুলে দিয়েছিলেন ও তাদেরই মধ্যে নরেনকে চিহ্নিত করে দিয়েছিলেন ভবিষ্যৎ সংঘের নেতারূপে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করি সামনে সুন্দর রাস্তা, লাল গালিচা পাতা। ও পাশে সারিবদ্ধ টবে বাহারি ফুল বসানো। মঠে প্রবেশ করি এক আধ্যাত্মিক আবহাওয়ার স্পর্শ অনুভব করলাম, যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রবেশদ্বারের ঠিক বাম পাশে একজন সেবায়েত শিষ্যদের কাছ থেকে প্রণামী গ্রহণ করছেন। সামনে মা সারদা মণ্ডপ, যেখানে আজ বিশেষ পূজা অর্চনা হচ্ছে 164তম স্বামীজির আবির্ভাব তিথি উপলক্ষে। মণ্ডপের মধ্যস্থলে কারুকার্য খচিত কাঠের বেদিতে স্বামীজির ছবি, ডান দিকে সারদা মা ও বাম দিকে ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি বসানো আছে। 1886 সালের 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধি হয়। তার সেবাকে কেন্দ্র করে যে সমস্ত যুবক ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে সদা সর্বদা থাকছিলেন, তারা বাধ্য হয়ে নিজেদের বাড়িতে ফিরে যান। তারকনাথ মানে স্বামী শিবানন্দ, লাটু স্বামী অদ্ভুতানন্দ
বুড়ো গোপালদা, স্বামী অদ্বৈতানন্দ থাকার কোনো জায়গা না থাকায় তাঁরা আশ্রয়হীন হয়ে পড়লেন। এই পরিস্থিতি হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে ঠাকুরের গৃহভক্ত সুরেন্দ্রনাথ মিত্র, যিনি শ্রীরামকৃষ্ণদেবের সেবার বেশিরভাগ অর্থ দিয়ে আসছিলেন, তাঁর একটি দেবাদর্শন হয়। একদিন সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণদেব তাকে জ্যোতির্ময় মূর্তিতে দর্শন দিয়ে বললেন, তুই কি করছিস সুরেন? আমার ভক্তরা যারা আমার এত সেবা করলো, তারা নানান জায়গায় ছড়িয়ে কেউ বা আশ্রয়হীন হয়ে আছে। তুই তাদের একটা জায়গায় একত্রিত করে রাখ, যাতে তারা তাদের জীবনের উদ্দেশ্য সফল করতে পারে। শ্রী রামকৃষ্ণদেবের গৃহশিষ্য সুরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথের কাছে প্রস্তাব দিলেন যেন তিনি সত্তর একটি বাড়ি ভাড়া করে, যেখানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যরা একসঙ্গে থেকে তার প্রদর্শিত পথে সাধন ভজন করবে ও গৃহশিষ্যরা তাদের কাছে এসে আধ্যাত্মিক প্রসঙ্গ গড়ে তৃপ্ত হবেন। এরপরে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের পৃষ্ঠপোষকতায় বড়নগর অঞ্চলে প্রামাণিক ঘাট রোডের একটি জীর্ণ বাড়ি ভাড়া নেওয়া হলো। এই বাড়িটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সন্ন্যাসী সংঘ রামকৃষ্ণ মঠের প্রথম ভবনে পরিচিতি হয়। এই বড়নগরের জীর্ণ বাড়িতেই 1887 সালের মাঘ মাসের এক সকালে নরেনের নেতৃত্বে ত্যাগী শিষ্যরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। 5 বছরেরও বেশি সময় 1886 সাল থেকে 1892 সাল অবধি নরেন্দ্রনাথের নেতৃত্বে যুবক ভক্তরা এই মঠে একত্রিত হয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন কঠোর তপস্যায়। শ্রীগুরুর কৃপাধন্য যুবক শিষ্যগণ তাদের মঠবাসের সময় যে সুতীব্র বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, ধ্যান, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মানব জাতিকে দিয়েছে এক গৌরবজ্জ্বল ইতিহাস। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বড়নগর মঠের দিনগুলির স্মৃতিচারণা করে লিখেছিলেন, আমরা বড়নগর মঠে অনেক সাধন ভজন করতাম। ভোর 3টের সময় উঠে জপ ধ্যানে মগ্ন হয়ে যেতাম। কি প্রবল বৈরাগ্যের দিনগুলো না গিয়েছে। জগতের অস্তিত্ব কি নেই সে চিন্তা মনেও আসত না। ঠাকুর, মা ও স্বামীজিকে দর্শন করে মন ভরে গেল। কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে দর্শন করেছেন আশা করি। চলুন এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বড়নগর মঠটা দর্শন করে। প্রার্থনা গৃহ থেকে নেবেই বাম দিকে মঠের কার্যালয় ও মহারাজদের থাকার গৃহ। সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে ভক্তরা আজকে টিফিন গ্রহণ করছেন। একটু এগিয়ে মহিলা শিষ্যরা একটি কাউন্টারে মঠ ও মিশনের সামগ্রী বিক্রি করছেন। ভক্তরা মূল্যের মাধ্যমে তা নিচ্ছেন। 1892 সালের 29শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। তার কয়েকদিন আগে মঠ বড়নগর থেকে আলমবাজারের 59 নম্বর রামচন্দ্র বাগচি লেনে উঠে আসে। মঠের মধ্যস্থলে একটি বহু প্রাচীন বেলগাছ, তার তলায় যুবক শিষ্যরা আজ এই শুভ দিনে মিষ্টি বিতরণ করছেন। মা সারদা মণ্ডপের পাশে বিশাল প্যান্ডেলের মধ্যে কঠোপনিষদ পাঠ ও আলোচনা করছেন রামকৃষ্ণ মিশন সারদাপীঠের মহারাজ স্বামী শান্তেশানন্দ। 1897 সালে বড়নগর মঠের জরাজীর্ণ ভবনটি ধূলিসাৎ হয়ে যায়। সেই বছরই স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য ভ্রমণ শেষ করে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। 2004 সালে 6 জানুয়ারি বড়নগর মঠকে বেলুড় মঠের প্রাতিষ্ঠানিক শাখা কেন্দ্র বলে ঘোষণা করা হয়। শ্রেয় লাভ করলে আমরা
আত্মার যে তত্ত্ব সেটি সম্যকভাবে ধারণা করতে পারবো। ফলে আমাদের এই যে জন্ম মৃত্যু চক্র, সেই চক্রের মধ্যে আমাদের আর ফিরে আসতে হবে না। আমরা আত্মস্বরূপ হয়ে যাব, আত্মার তত্ত্ব আমাদের সম্যকভাবে জানা হবে। আমরা সুখ দুঃখের পারে চলে যাব, জন্ম মৃত্যুর পারে চলে যাব। সর্বশেষে আদি মঠের প্রবেশদ্বারের প্রধান স্তম্ভটি আপনাদের দর্শন করাই। প্রধান স্তম্ভের ফলকে লেখা আছে স্বামীজির সাথে যে সন্ন্যাসীগণ এই জীর্ণ বাড়িতে বাস করেছিলেন তাদের নাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন, কেননা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিও সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও যেন ভালো থাকতে পারি, যাতে আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রমের ভিডিও তুলে আপনাদের আমি দেখাতে সুযোগ পাবো।